আমি রাতুল। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। সমাপনী পরীক্ষা শেষ হওয়ার পর শীতের ছুটিতে নানাবাড়ি গিয়েছিলাম। আমার নানাবাড়ি গ্রামে, জেলা শহর থেকে বেশ খানিকটা দূরে। আমাদের যাওয়ার কথা শুনে আম্মুর চাচা চাচি, চাচাতো ভাই বোনেরা সবাই আমার নানুদের ঘরে হাজির। আম্মুর অনেকগুলো কাজিন ছিল। আম্মু তাদের বাড়ির বড় মেয়ে হওয়ার কারণে সবাই আমাদের আলাদাভাবে একটু বেশিই ভালোবাসত। আমি মামা বাড়ি গেলে আমার নানুদের ঘরে খুব কমই ঘুমানো হতো, কারণ আমার অন্যান্য চাচাতো মামারা অধিকাংশই প্রায় আমারই বয়সী ছিল, তাই তাদের সাথেই থাকা হতো বেশিরভাগ সময়। তেমনি একজন ছিল কায়েস মামা। তাদের ঘরেই বেশি ঘুমানো হতো। কায়েস মামা আমার থেকে বছর 2-এর বড় ছিল। তার একটা বড় বোন ছিল, নাম মিতু। আমি তাকে খালাম্নি বলে ডাকতাম। মিতু খালাম্নি আমাকে প্রচণ্ড ভালোবাসত এবং স্নেহ করত। আমার আজকের ঘটনাটা আমার এই মিতু খালাম্নিকে নিয়েই। ঘটনাটা শুরু করার আগে মিতু খালাম্নির একটা বর্ণনা দিয়ে নেই, যাতে করে যারা পড়বেন তাদের বুঝতে সুবিধা হয়। মিতু খালা কায়েস মামার থেকে 2 বছরের বড় ছিল। 9 বা 10 শ্রেণীতে পড়ত। তখন চেহারা এবং গায়ের রং ছিল একদম ফর্সা। এতটাই ফর্সা ছিলেন উনি যে রোদে গেলে লাল হয়ে যেতেন। এবার মূল ঘটনায় আসা যাক। বরাবরের মতো কায়েস মামা এসে বসে রইল আমাকে তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার আরেক চাচাতো মামা তন্ময়, যিনি আমার থেকে মাত্র 9 দিনের বড় ছিলেন, সেও আমাদের সাথে ঘুমাবে বলে বায়না ধরল। কায়েস মামার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বলাতে রাজি হলেন। তারপর যথারীতি চলে গেলাম তাদের ঘরে। মামাদের দোতলা বাড়ি। মামা আর খালাম্নি থাকতেন উপরে। মামার রুমটা পূর্ব পাশে আর খালাম্নিরটা পশ্চিম পাশে। শুতে গিয়ে দেখলাম মামার রুমে আমাদের 3 জনকে একসাথে ধরছে না। কারণ তাদের দোতলায় আরও একটি রুম বাড়ানো হয়েছে। তাই দেখে মিতু খালাম্নি বলল, খালাম্নি, রাতুল, তাহলে আমার সাথে ঘুমাতে আয়। না হলে তোদের কষ্ট হবে। এটা শুনে মামা বলে উঠল, মামা, না, রাতুল আমার সাথে থাকবে। এতদিন পর ও আসছে। ও আমার সাথেই থাকবে। তুই তন্ময়কে নিয়ে যা। তখন খালাম্নি বলল, খালাম্নি, কাকি বলছে তন্ময় নাকি এখনো মাঝে মধ্যে রাতে বিছানায় করে। আমি ওকে নিব না। এমনিতেই শীতের জন্য হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এর মধ্যে যদি ও বিছানা ভেজায় তাহলে এগুলো ধুতে হবে, শুকাতে হবে। আমি এই ঝামেলা করতে পারব না। তোরা 2টা একসাথে থাক, আমি আর রাতুল একসাথে থাকব। শেষমেশ যুক্তিতর্কে খালাম্নি জিতে গেল এবং আমাকে তার রুমে নিয়ে গেল। রুমের ভিতরে ঢোকার সাথে সাথেই একটা মেয়েলি সুগন্ধ পেলাম। যদিও এতক্ষণ খালাম্নির শরীর থেকেও একই সুগন্ধ পাচ্ছিলাম, কিন্তু রুমের ভেতরেরটা আরও তীব্র লাগছিল। খালাম্নির দেখতে আমার খুব ভালো লাগছিল। যদিও কোনোদিন খালার দিকে নজরে তাকাইনি। কেননা খালাম্নি আমাকে এতটাই ভালোবাসতেন যে আমার তার প্রতি কখনো খেয়ালই আসেনি। অবশ্য তখন আমার সেই বয়সও হয়নি, কারণ আমি মাত্র 5-এ পড়তাম। ইতিমধ্যে খালাম্নি শুয়ে লেপের নিচে ঢুকে পড়েছে এবং আমাকে ডাকছে শোয়ার জন্য। আমিও আর দেরি না করে খালাম্নির পাশে শুয়ে পড়ি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। খালাম্নি বলল, খালাম্নি, রাতুল, তোর পা দুটো আমার পায়ের মধ্যে দিয়ে রাখ, তাহলে আর পায়ে ঠান্ডা লাগবে না। আমিও তাই করলাম। আমি আর খালাম্নি মুখোমুখি শুয়েছিলাম। খালাম্নি গল্প বলছিল আর আমি শুনছিলাম। গল্প বলতে বলতে এক পর্যায়ে মিতু খালা আমার আরও কাছে চলে এসে তার ডান হাতটা আমার গায়ের উপরে রেখে গল্প শোনাতে লাগলেন। কেন যেন তার গায়ের সুগন্ধে হয়ে যাচ্ছিলাম। বারবার ইচ্ছে করছিল খালাম্নির নাক ডুবিয়ে দিয়ে। এভাবে চলতে চলতে আমি টের পাচ্ছিলাম আমার সদ্য থেকে হওয়া দনটা দাঁড়িয়ে যাচ্ছিল। খালাম্নি যাতে বুঝে না যায় তাই আমি আমার একটু সরিয়ে নিলাম। কিন্তু খালাম্নি বলে ওঠে, খালাম্নি, মাঝখানে জায়গা ফাঁকা রাখিস না। তাহলে বাতাস ঢুকবে আর লেপ গরম হবে না, ঠান্ডা লাগবে। এই বলে সে আবারও আমার কাছে চলে আসল। যাই হোক, অনেক কষ্টে নিজেকে সামাল দিতে লাগলাম। এভাবে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করলাম। তারপর খেলতে চলে গেলাম। কিন্তু খেলাধুলা বা অন্য কোনো কিছুতেই আমার মন বসছিল না। আমি শুধু রাতের দৃশ্যগুলো ভাবতে থাকি আর আবার রাতের জন্য অপেক্ষা করতে থাকি। এভাবে সারাদিন চলার পর রাত হয়ে গেল এবং আমিও যথারীতি কায়েস মামাদের ঘরে চলে গেলাম। গিয়ে আর দেরি করিনি, সোজা গিয়ে মিতু খালা আসার আগেই বিছানায় শুয়ে পড়লাম। মিতু খালা এসে আমাকে শুয়ে থাকতে দেখে বলেন, খালাম্নি, কিরে আজকে আমার আগেই শুয়ে পড়লি যে? ঘুম পাচ্ছে নাকি তোর? গল্প শুনবি না?
আমি হ্যাঁ শুনব, তাই তো আগে আগে চলে আসছি। খালামণি, দাঁড়া, আমি আসছি। এই বলেটা রেখে আমার পাশে শুয়ে পড়ল। খালামণি বলল, খালামণি, রাতুল ঘুমানোর আগে করে আয় যা। আমি তো করেই শুয়েছি খালামণি। খালামণি, মিথ্যা বলিস না। কালকে তুই করে শোও নাই। কে বলল করিনি? আমি সব সময় করেই শুই। এটা শুনে খালামণি বলল, তাহলে কালকে সারারাত তোর দাঁড়িয়ে ছিল কেন? এটা শুনে আমি বেশ লজ্জা পেলাম আর বললাম, খালামণি, আমি তো জানি না সেটা। খালামণি, ওঠ, চল করে শুবি আবার। এই বলে খালামণি আমার হাত ধরে টেনে লেপের নিচ থেকে বের করে বাইরে নিয়ে গেলেন। তারপর আমি করি। আমার করা শেষ হওয়ার পর খালামণি বলে, খালামণি, দেখছিস হইছে? বলছিলাম না তুই মিথ্যা বলছস। এরপর খালামণি বলল, খালামণি, দাঁড়া, আমিও করে নেই, না হলে আবার রাতে উঠতে হবে। গ্রামের বাড়িতে টয়লেট একটু দূরে হয়। চাঁদের আলোয় স্পষ্টভাবে। শেষ করে খালামণি আর আমি এসে শুয়ে পড়লাম। খালামণি গতকালকের মতো করেই গল্প বলা শুরু করল। কিন্তু এরকম গল্প প্রতিদিন আমার শুনতে কিন্তু একদমই ভালো লাগতেছিল না। আমার তো কোনটা ইচ্ছা হচ্ছিল সেটা তো আমি কাউকে এরকমভাবে বুঝাতে পারতেছি না। তো যাই হোক, আমি যেহেতু গল্প করতেছি, গল্প শোনার মধ্যেই আমার অবস্থা একবার অন্য রকম হয়ে যাক, কি করব ভেবে পাচ্ছি না। সে যে তোমাকে এতটা ভালোবাসে, আমি তার সাথে অন্য কোনো কিছু চাইতে পারব না। আমি তাকে মুখ ফসকে বলতে পারব না যে এই অবস্থা, আমি আপনাকে ভালোবাসি বা কোনো কিছু। শুনতে শুনতে আমি বুঝতে পারিনি তো ঘুম এসে গেছে। সেদিনের মতো প্রতিদিনের মতো আজকেও আমরা বের হয়ে গেছি বাহিরে খেলাধুলা করার জন্য, কিন্তু আমার খেলাধুলা করতে একদমই ভালো লাগতেছে না। সকলে ওখানে বাড়ির পাশে কি জমিতে পিকনিকের আয়োজন করেছে, আমরা সেই পিকনিকে যোগ দেওয়ার জন্য বের হয়ে যায়। যেহেতু বাসায় অনেক লোকজন ছিল, সেজন্য আমরা একটু বেশ কয়েকজন লোকজন মিলে যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করতাম। রাত যেদিন ওখানে পিক নিয়ে যাবে, তখন কিন্তু কেউ তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে ইচ্ছা করতেছিল না। তখন আমি বলি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেহেতু যেতে চাচ্ছ, কেন আমি তোমাকে নিয়ে যাব সেখানে। আমার মুখ থেকে এরকম কথা শুনতে পারে বলে তুই আমার মনের কথাটা বুঝিস, তাছাড়া অন্য কেউ এই কথাটা বোঝার চেষ্টা করে না। তুই আমাকে পিকনিকে নিয়ে যাস, তুই আমার কাছে যা চাবি আমি তাই দেব, আর রাতে তোকে প্রতিদিন এর মতো আজকে নতুন নতুন কিছু গল্প শোনাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, গল্প শোনালে তো শুধুমাত্র হবে না, গল্পের মাঝখানে মাঝখানে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো একটু ফলো রাখো। তখন আর খালামনি বলা, কি ফলো রাখব আমাকে বলিস ক্লিয়ার করে, তাহলে সেই জিনিসগুলো ফলো রাখার চেষ্টা করব। আমি বললাম যে কি এমন, তো সেটা বুঝতেই পারতেছ, যেটা আমাকে প্রতিদিন নিয়ে তুমি রাত্রে ওখানে যাও, তোমাকে দেখে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেহেতু আমার বয়স মোটামুটি ভালোই হয়েছে, তুমি তো বুঝতেই পারো আমার অবস্থা, আর তুমি আর আমি সেখানে তো বুঝতে পারতেছ জায়গাটা আরও অনেক অন্যরকম হয়ে যায়। তো তুমি তো সব কিছু বোঝার চেষ্টা করো না, বোঝার চেষ্টা করলে তো তোদের অনেক কিছু হয়ে যেতে পারবে, কিন্তু তুমি বোঝো না। যেহেতু কি আর বলব, যাই হোক, আজকে এখানে পিকনিক শেষ করে আজকে যখন রাত্রে আমাকে গল্প করবে, তখন নতুন একটি গল্প করবে। যে গল্পগুলো শুনলাম আর ভয় কাজ করবে, রাতে একটি ভূতের গল্প বলবে। আমার ভূতের গল্প শুনতে একদমই ভালো লাগে। নতুন একটি ভূতের গল্প শোনাবো তোকে। ভূতের গল্প শুনতে শুনতে আবার যেন ভয় পেয়ে যাস না। তখন আমি বললাম, না, আমি ভয় পাবো না, তুমি আজকে আমাকে নতুন একটি ভূতের গল্প শোনাবে। তখন আমার কথা মতো সেই নতুন একটি ভুলের গল্প বলার চেষ্টা করেছি। এক পর্যায়ে আমি অনেক ভয় পেয়ে যাব। ভয় পেয়ে যাওয়ার পর আমি তাকে বলি, আমি তো অনেক ভয় পাচ্ছি, তুমি এদিকে চেপে এসো, তোমার সাথে আমি অ্যাডজাস্টে বলা হয়ে শুয়ে থাকব। তো তখন সে আমার দিকে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে আমরা একসাথে দেখায় থাকি। থাকার এক পর্যায়ে সে আমার সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু বুঝতে পেরেছে। বুঝার অবস্থায়, তুই যাতে চাচ্ছি সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, তুই আমাকে বলতে হবে না, কারণ আমারও যেহেতু বয়স মোটামুটি ভালো হয়ে গেছে। এসব আমি বুঝতে পারিনি। তুই যেটা চাচ্ছি সে বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুই যেটা চাচ্ছি সেটা আমি অবশ্যই তোকে দেব, কিন্তু বাইরের লোকজন যেন কোনোমতে এই বিষয়গুলো জানতে না পারে। তখন আমি বললাম, না, বাইরের লোকজন এই বিষয়গুলো কখনো জানতে পারবে না। তুমি যেটা হচ্ছে, তোমার আর আমার মাঝে এই বিষয়গুলো থাকবে। তো এই সময় বিষয়গুলো বরাবর তার সাথে আমার 2-5 মিনিটের মতো সময় কাটানো লাগবে। তুই আমাকে যে ভালোবাসাটা দিয়েছিস সেটা কখনো পোলার মতো না। তো কি আর করব, তুই যে তোমাকে এতটা ভালোবাসিস, তো তোর সাথে আমার এরকমভাবে প্রতিদিন প্রায় ভালোবাসা। তো তার মুখে এরকম কথা শুনতে পেলাম, আমার আরও ভালো লাগতেছিল যে যা হোক, এতদিন পরে একটা লোক পেয়েছি যার সাথে আমি সময় কাটাতে পারব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দিবা লেখা আছে। তো দেখা আছে পরবর্তীতে নতুন আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।